সৃষ্টি হলো। তবে পরে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই দাসীটাকে চিরতরে শেষ করে দিয়ে এসেছি। সে তো আমি দেখতেই পেয়েছি জাদুকর। তবে এসব করতে গিয়ে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? ওই দাসীর শরীরটা ফেলে আসতে হবে সুধার কুটিরের কাছে, তাহলে সবাই সন্দেহ করবে ওই দাসীকে শেষ করেছে সুধাই। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব জাদুকর। তবে একটা জিনিস আমাদের দেখতে হবে, সুধা এখনো ঘুমিয়েছে কিনা। ও জেগে থাকলে বিপদ হবে। হ্যাঁ, এসো মায়া আয়নায় দেখা যাক। সুধা সুড়ঙ্গ দিয়ে কোথায় যাচ্ছে? এ কি করে সম্ভব? যেভাবেই সম্ভব হোক, এই সুযোগ বারবার আসে না। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কিন্তু কিভাবে? ওই দাসীর মৃতদেহটাকে এই কাজে লাগাতে হবে। যা বলছি মন দিয়ে শোনো। এ তো আপনি জব্বর ফোন দিয়ে উঠেছেন জাদুকর। গুরুদেব, গুরুদেব, গুরুদেব উঠুন, আমি সুধা। গুরুদেব, কি সুধা মা, তুমি এখানে? তবে কি ওরা তোমাকেও বন্দি বানালো নাকি? না না গুরুদেব, আমি এখানে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। কিন্তু তুমি এখানে এলে কি করে মা? কেউ যদি তোমাকে আমার সাথে কথা বলতে দেখে তাহলে যে অনর্থ হবে। ওরা তোমাকেও ছাড়বে না, ঠিক বন্দি বানাবে। বানালে বানাবে, আমার নিয়তিতেও যদি চার দেয়ালের মধ্যে বন্দি থাকা লেখা থাকে তা আমি খণ্ডাই কি করে গুরুদেব? কিন্তু তাই বলে আমি ভয় পেয়ে পালিয়ে যাব তা আমি পারবো না গুরুদেব। কিন্তু তুমি এখানে এলে কিভাবে? এইভাবে কারাগারের ভেতরে প্রবেশ করলে কি করে? সবই আমার এই সন্তানের জন্য গুরুদেব। ও আমার ছেলে, আমার 3 কড়ি। ওই পথ তৈরি করে আমাকে এখানে নিয়ে এসেছে। এই বাঁদর তোমার ছেলে তোমাকে পথ দেখিয়ে এনেছে? সত্যি তুমি দৈব প্রেরিত মা। তবে এখানে এইভাবে আসা তোমার উচিত হয়নি। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও মা। আপনি আমায় নিয়ে চিন্তা করবেন না গুরুদেব। ধরা পড়লে আমার কি পরিণতি হতে পারে তা আমি আগে থেকেই জানি। সব জেনে বুঝেই আমি এখানে এসেছি আপনার সঙ্গে দেখা করতে। কিন্তু কেন মা? তোমার সামনে যে এক বিশাল লড়াই পড়ে আছে। এই রাজ পরিবার, এই রাজবংশ, এমনকি এই গোটা নক্ষত্রগড় রাজ্য তুমি একমাত্র রক্ষা করতে পারবে মা সুধা। তাই তোমাকে যে বাইরে থাকতেই হবে মা। নিজের জন্য না হোক, তাদের কথা ভেবে, তাদের জন্য যাও তুমি মা, এখন যাও। কিন্তু গুরুদেব
আপনার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। সে কথাটা তো বলা খুব দরকার। তুমি থাকো, আমি গেলাম। যা বলেছি সব মনে আছে তো? প্রহরী, প্রহরী কে কোথায় আছো? শিগগিরই এসো। মহারাজ আপনি কোথায়? যুবরাজ দয়া করে আসুন, দয়া করে আসুন মহারাজ। উমা, সাগরিকার চিৎকার শুনেছো? হ্যাঁ বাবা, আওয়াজটা শুনে মনে হচ্ছে সুধার কুটিরের দিক থেকেই আসছে। হ্যাঁ, চলো শিগগিরি। মহারাজ এসে দেখুন কি সর্বনাশ হয়েছে। দয়া করে আসুন, শিগগিরই আসুন। কোথায় কে আছো? প্রহরী, মহারাজ, যুবরাজ। দিদি, দিদি সাগরিকা এভাবে চিৎকার করছে কেন? হ্যাঁ, আওয়াজটা তো ওই দিক থেকেই আসছে। চলো তো দিদি, একবার গিয়ে দেখি। এসো। কে কোথায় আছেন? দয়া করে আসুন। কি হয়েছে যুবরানী? এ কি, এই দাসীর এমন অবস্থা হলো কি করে? সাগরিকা, কি হয়েছে? কি হয়েছে সাগরিকা? হ্যাঁ, তুমি তুমি শান্ত হও মা, শান্ত হও। বলো কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি কি দেখলাম মা? কি ভয়ানক দৃশ্য! আমার খুব ভয় করছে মা, খুব ভয় করছে আমার। শান্ত হও বৌমা, কি দেখেছো আমাদের বলো তুমি। মহারাজ, আমি আমার কক্ষে ঘুমোচ্ছিলাম। হঠাৎ সুধার কুটিরের দিক থেকে একটা ধস্তাধস্তির আওয়াজ পেয়ে আমার ঘুম ভেঙে যায়। জানলা দিয়ে উঁকি মেরে দেখি এই মৃতদেহটা পড়ে আছে, আর একটা ছায়া মূর্তি আমার সাথে মিলিয়ে যায়। ও বাবা, কি ভয়ানক দৃশ্য! সাগরিকা, সুধার কুটির থেকে তো তোমার কক্ষ যথেষ্ট দূরে। সুধার কুটিরে সামান্য ধস্তাধস্তি হচ্ছে, সেই শব্দ তুমি শুনতে পেয়েছো? সেই শব্দ শুনে তোমার ঘুম ভেঙে গেল? এটা কি করে সম্ভব? যুবরাজ, আপনি কেন আমার একটাও কথা বিশ্বাস করেন না? কেন যুবরাজ? এই রাজ পরিবারে আমাকে ঠাঁই দিতে যদি কেউ আপ্রাণ চেষ্টা করে থাকে, সে আপনি গুরুদেব। যুবরাজের রানীমা আর আপনি বরাবর চেয়ে এসেছেন যেন আমি আমার প্রাপ্য অধিকার পাই। তোমার যা ন্যায্য অধিকার তা তো তুমি পাবে বই কি মা। তবে এক্ষেত্রে তোমার অধিকারকে পাইয়ে দেওয়ার অর্থ রাজ্য আর রাজ পরিবারকে রক্ষা করা। কিন্তু আমার যে মনে মনে অনুতাপের শেষ নেই গুরুদেব। আমার যে বারবার মনে হচ্ছে আমার কারণে আজ আপনার এই অবস্থা। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না গুরুদেব। না মা, শান্ত হও। অদৃষ্টের উপর তো কারো হাত নেই মা। আমার অদৃষ্টে এই লেখা ছিল
তাই আমাকে আজ এই দিনটা দেখতে হলো। দেখো মা, আমি কিন্তু বরাবর এই নক্ষত্রকর রাজবংশের কল্যাণ চিন্তাই করে এসেছি। আর আর আমার অর্জিত বিদ্যা দিয়ে আমি একথা বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে তোমার কল্যাণে এই রাজ পরিবার তথা নক্ষত্রকর রাজ্যের মঙ্গল সাধন সম্ভব। মাগো, তাই তো আমি তোমার লড়াইয়ে তোমার পক্ষ নিয়েছি মা। কিন্তু আমার যে বারবার মনে হচ্ছে যে মানুষটা আমার জন্য এত কিছু করলো, তার চরম বিপদের দিনে আমি তার জন্য কিচ্ছু করতে পারছি না। এই চার দেয়ালের মধ্যে বন্দি অবস্থায় আমি আর আপনাকে দেখতে পাচ্ছি না গুরুদেব। উতলা হয়েও না মা। মঙ্গলকারী আর অমঙ্গলকারীর মধ্যে যে লড়াই শুরু হয়েছে তা ব্যর্থ করার জন্য তোমাকে সচেষ্ট হতে হবে। কুমার, কেন তুমি কথার মাঝে বাধা দিচ্ছ? বলো বৌমা, বলো। তুমি পরিষ্কার করে বলো তুমি কি কি দেখেছো। শুধু শব্দ শুনে নয় মহারাজ, একটা দুঃস্বপ্ন দেখে আমার অনেকক্ষণ আগেই ঘুম ভেঙে গেছিল। সেই জন্য তো ওই ছায়া মূর্তিটা আমি দেখতে পাই। কি দুঃস্বপ্ন দেখেছো তুমি? সে কথা এখন বলতে গেলে যুবরাজ জামাই আবার। না, কেউ তোমায় বাধা দেবে না। তুমি বলো কি দেখেছো, বলো। মহারাজ, আমি দেখেছি সুধার গুরুদেব আমায় মারতে এসেছে, কোণঠাসা করে দিয়েছে আমায়। আর আমার বাঁচার কোনো পথ নেই, কোনো পথ নেই। মহারাজ, এমন স্বপ্ন ভালো ইঙ্গিত নয়। আমার স্থির বিশ্বাস শুধু একজন মায়াবিনী। মনে রেখো, কুচক্রীদের চক্রান্ত ইতিমধ্যেই বিস্তার লাভ করছে। এখানে মহারাজ, যুবরাজ, এমনকি রাজ্যের কোনো অধিবাসী সুরক্ষিত নেই। আপনি কি বলছেন গুরুদেব? ঠিকই বলছি। তাই তাই মহারাজ, যুবরাজ, রাজ পরিবারের প্রতিটি সদস্যা সহ এই রাজ্যবাসীর মাথার উপরে যে কোন মুহূর্তে বিপদ ঘনিয়ে আসবে তা কেউ বলতে পারে না। তাই তাদের বিপদ থেকে রক্ষা করতে তোমাকে নিরন্তর চালিয়ে যেতে হবে মঙ্গল অমঙ্গলের লড়াই। নক্ষত্রঘরে এমন কে আছে যে রাজ্যের এত বড় ক্ষতি চাইবে? তুমি সত্যি সরল মা। স্বচ্ছ জলের মতো পবিত্র সত্যটাকে দেখেও তুমি দেখতে চাইছো না। এই রাজ্যে মহারাজ, যুবরাজ, আমি, তুমি, এই সকলের শত্রু একজনই। সে হলো সুয়োরানী সাগরিকা। এই দাসীর মৃত্যুর পেছনে তারই হাত আছে। সে সাগরিকাকেও হত্যা করে ফেলতো। স্বয়ং ঈশ্বর তাকে সাবধান করে দিয়েছে। চুপ করুন আপনি। অযথা একটা নিরপরাধ নির্দোষ মানুষকে এভাবে দোষারোপ করবেন না। আমাকে ক্ষমা করবেন যুবরাজ, কিন্তু আমি অযথা কিছু বলছি না। এই দাসীর যে হত্যা হয়েছে তা তো সত্যি। আর আমার মনে হয়। থামুন। আপনার মনে হওয়া নিয়ে কিচ্ছু এসে যায় না, আর প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। আমি বলছি সুধা নির্দোষ, তার প্রমাণ আমি এখনই দেব। মহারাজ, আপনি নিজেই চলুন সুধার কুটিরে, গিয়ে নিজের চোখে দেখবেন সুধা কি করছে। মহারাজ চলুন, আমাদের আর সময় নষ্ট করা উচিত হবে না। যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ প্রমাণ লোপাট করতে যেমন সময় লাগে, ঠিক তেমনই মিথ্যে প্রমাণ সাজাতেও কিন্তু সময় লাগে। আমি সেই সময়টুকুও দিতে চাই না। পাখি ফাঁদে পা দিয়েছে,
এটাই তো চেয়েছিলাম। চলো। তার মানে ষষ্ঠী মায়ের ধারণাই ঠিক। এই সব কিছুর মূলে রয়েছে সুয়োরানী সাগরিকা। তিনি ক্ষতি চান যুবরাজের, নক্ষত্রগড়ে। কিন্তু গুরুদেব, এমন চক্রান্ত উনি কেন করছেন? ক্ষমতার নেশা বড় ভয়ঙ্কর নেশা মা, আর সেই নেশায় সাগরিকা উন্মত্ত হয়ে আছে। সে তো চায় এই সমগ্র নক্ষত্রকর রাজ্যকে নিজের মুষ্টিগত করতে। সেদিন যখন নাগপাশযজ্ঞ হয়েছিল যুবরাজের যোগ্য জীবন সঙ্গে নির্বাচিত করার জন্য, সেদিনও তো সাগরিকা ছলনার আশ্রয় নিয়ে তোমার আগে আমাদের সামনে এসে নিজেকে প্রকট করেছিল। এসবই ছিল তার পূর্ব পরিকল্পিত। এ আপনি কি বলছেন গুরুদেব? আচ্ছা মা, যেদিন তুমি নাগপাশ যজ্ঞে ঢুকে পড়েছিলে সেদিন কি ঘটনা ঘটেছিল বলো তো? সেদিন স্বয়ং অগ্নি দেবতাকে সাক্ষী রেখে আজ থেকে আমরা জন্ম জন্মান্তরের বন্ধনে বাধা পড়লাম সুধা। এবার আমাদের বিয়ে সম্পূর্ণ হলো সুধা। সেদিনই আমার যুবরাজের সাথে বিয়ে হয়েছিল। তিনি আমাকে কথা দিয়েছিলেন সূর্য ওঠার আগে তিনি আমাকে নিয়ে যাবেন রাজবাড়িতে যুবরানী হিসেবে। কিন্তু তার আসতে দেরি হচ্ছিল। তারপর হঠাৎ করে কোনো এক অদৃশ্য শক্তি আমাকে পেঁচিয়ে রাজপ্রাসাদের দিকে টেনে নিয়ে যায়। কিন্তু 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 কি মা? কিন্তু এক অজানা কারণে আমার পা দুটো যেন মাটির সাথে আটকে যায়। আমি চেষ্টা করেও এগোতে পারছিলাম না। আমি চোখের সামনে দেখলাম আমাকে পেরিয়ে এক নারী মূর্তি যজ্ঞস্থলে ঢুকে যায়। কে সে নারী মূর্তি? সেদিন আমি বুঝতে পারিনি, কিন্তু পরে আমি বুঝতে পেরেছিলাম সে আর কেউ নয়, সাগরিকা। আমি চোখের সামনে দেখলাম যুবরাজের সঙ্গে সাগরিকার আংটি বদল হলো। আমি সেই রকমই আন্দাজ করেছিলাম। আমার করা নাগপাশ চোখে সাগরিকা মায়ার দ্বারা তোমাকে পিছনে ফেলে আমাদের সামনে এগিয়ে এসে সবার চোখে ধুলো দিয়েছিল। আমার তো আপনার কথা এখনো গল্পের মতো লাগছে গুরুদেব। এটাই তো বাস্তব মা। তুমিই ছিলে সেদিন যুবরাজের যথার্থ জীবন সঙ্গিনী। অন্তত দৈব ইঙ্গিত সেদিন তাই বলেছিল। জানো মা, সেদিন সেই নাগপাশ যজ্ঞের তেজের কারণে আমি কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলি। আর সেই সুযোগটাই সাগরিকা নেয়। বিভ্রান্ত হয়ে তাকে চোখের সামনে দেখে আমি তাকেই যুবরাজের যোগ্য জীবন সঙ্গিনী হিসেবে নির্বাচিত করি। আর সেটাই ছিল আমার মস্ত বড় ভুল। ভুল, যে ভুলের কারণে আজ গোটা নক্ষত্রগড় রাজ্য চরম সর্বনাশের মুখে পড়ে গেছে। তাহলে এখন কি হবে গুরুদেব?
যুবরাজের নিরাপত্তার কি হবে? আর এই রাজ্যকে কে রক্ষা করবে?